হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা এর থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের যে মডেল কোয়েশ্চেন পেপার 1 আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে আছে এক দাগে বার্ষিক 4% হার সুদে x বছরে সবৃদ্ধিমূল y টাকা হলে আসল কত হবে। তাহলে আমরা জানি যে সরল সুদের যে সূত্র i সমান p/100, এই সূত্র দিয়ে অঙ্কটা সহজে করা যাবে। i সমান p/100। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখব এখানে i সমান p সমান r সমান t সমান। তো এখানে প্রথমে বলা আছে বার্ষিক 4% হার সুদে, তাহলে r এর জায়গাতে 4% বসাবো। তারপরে আছে x বছরে, t সমান x বছর, t সমান x বছর, আর সবৃদ্ধিমূল y অর্থাৎ সুদ আর আসল মিলে y। তাহলে এখানে আসল কত, আসল যদি x টাকা ধরি, আমি আসল x টাকা ধরলাম, তাহলে সুদ আর আসল মিলে y টাকা, তাহলে তার থেকে সুদ হবে y মাইনাস x। এখানে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে i সমান p/100, i সমান p/100। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, অর্থাৎ p সমান লিখলেই চলবে, বা p/t সমান 100i, বা p সমান 100i/RT। তাহলে 100 বসালাম, i এর মান এখানে আছে y মাইনাস x বসালাম। তারপরে r এর মান আছে 4 এবং t এর মান, আচ্ছা এখানে x বছর আছে, তাহলে আমি এখানে x ধরবো না, এখানে অন্য কিছু ধরবো। এখানে a ধরলাম কারণ বছরটা x দিয়ে আছে। তাহলে আমি যেটা ধরে নিয়েছি আসল, এটা a ধরবো। তাহলে y মাইনাস a, আচ্ছা এখানে r t, তাহলে r এর মান বসালাম, আর t x, আর p যেটা আছে p এর মান আছে a ধরেছিলাম, তাহলে এটা a। তাহলে এই পার্টটা দিকে এটা সমান a, কাটাকুটি করলে এটা হচ্ছে 25, তাহলে পেলাম 25y মাইনাস 25a, এর সাথে এর গুণ করে দিলে সমান ax। যেহেতু এর মান বের করতে হবে, তাহলে ax এবং 25a কাছাকাছি আনলে আমরা পাবো, মানে সমান চিহ্ন একদিকে নিয়ে যাচ্ছি, সমান 25y। তাহলে এখান থেকে a কমন নেওয়া যাবে, x প্লাস 25 ইকুয়াল টু 25y বাই a সমান 25y বাই x প্লাস 25। তাহলে এখানে যে অপশন, আচ্ছা তো এখানে 100 দিয়ে আছে, উত্তরগুলো সব 100 দিয়ে আছে। তাহলে এই কাটাকুটিটা না করলেই বরং ভালো হতো। যাই হোক, 4 দিয়ে কাটাকুটি করেছি, তাহলে উপরে 4 দিয়ে গুণ করে দিতে পারি। 4 দিয়ে গুণ করলে 4 25 100y, আর 4 দিয়ে গুণ করলে 4x প্লাস 4 25 100। তাহলে এটা আসছে দিস ওয়ান, এটা উত্তর। আগে পরে লিখলে পাই 100y বাই 100 প্লাস 4x, এটা। দুই দিকে আছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে। সমীকরণের বীজগুলি বাস্তব এবং সমান, অর্থাৎ বীজগুলি পরপর সমান, তাহলে নিরূপক সমান 0 হবে। তাহলে সমীকরণটা হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এটাই সমান 0 আছে। তাহলে আমরা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করলে পাই এ সমান কে আছে, বি এর জায়গাতে -3 আছে, সি এর জায়গাতে কে আছে। অতএব নিরূপক
যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0, বা বি এর মান -3 -4, এ এর মান হচ্ছে কে এবং সি এর মান সেও কে, এটা সমান 0, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, 4 কে আর কে গুণ করলে 4k স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাই 4k স্কোয়ার সমান 9, বা কে স্কোয়ার সমান 9/4। এখন স্কোয়ারটা তুলে দেব বা উভয় পক্ষকে বর্গমূল করব, তাহলে কে সমান +-√9/4 সমান +-3 3 9, 2 2 4, তাহলে এটা হবে +-3/2। এরপরে 3 এর দাগে আছে, দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আগে ছবিটা পরিষ্কার করে এঁকে নিতে হবে। তাহলে এটা একটা বৃত্ত এঁকে নিলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, জ্যায়ের দৈর্ঘ্য, একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে জ্যা, এই বি জ্যা, এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এখান থেকে এই পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা 13 সেমি বলা আছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত, এই দূরত্বটা বের করতে হবে। এখানে পি নাম দিলাম, বৃত্তের কেন্দ্র ও নাম দিলাম, তাহলে এতটুকু টোটাল জ্যা ছিল 10 সেন্টিমিটার, তাহলে এতটুকু হবে 5 সেন্টিমিটার। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব টেনেছিলাম, এই দূরত্বটা লম্ব দূরত্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের দেখো ওবি 13 সেন্টিমিটার পেয়ে গেলাম, বিপি 5 সেন্টিমিটার পেয়ে গেলাম, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই ওপি এর মান বের করতে পারবো। তো এখানে লিখব যে ও বিপি সমকোণী ত্রিভুজ, যার ও বি সমান 13 সেমি, কমা বিপি 10 হাফ সমান 5 সেমি, এবং ওপি এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে এটা অতিভুজ, এটা লম্ব ধরলে এটা ভূমি। তো এখানে দেখো ওবি এটা 13 সেন্টিমিটার, তাহলে 13 স্কোয়ার দিলাম, ওপি যেটা আছে ওপি বের করতে হবে, তাহলে ওপি স্কোয়ার লিখলাম, প্লাস বিপি 5 আছে, এটা 5 স্কোয়ার, তাহলে 13 13 169 সমান ওপি স্কোয়ার প্লাস 5 5 25, বা ওপি স্কোয়ার সমান 169 মাইনাস 25 সমান 144, অর্থাৎ এটা 12 স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার সমান যদি 12 স্কোয়ার হয়, অতএব ওপি সমান 12, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হবে। এরপরে এক রেডিয়ান পরিমিত কোণটি হবে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ নাকি সরল কোণ। তাহলে এক রেডিয়ান কোণটার মান কত, অ্যাকচুয়ালি কত ডিগ্রি, বা সেটা আমাদের দেখতে হবে প্রথমে। 1/4, তাহলে আমরা জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 1 রেডিয়ান সমান হবে 180 ডিগ্রি বাই 180 ডিগ্রি বাই পাই। এখন পায়ের মান 22/7, সো এটা লিখতে পারি আমরা 180 ডিগ্রি বাই 22/7 সমান 180 ডিগ্রি, বাই মানে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, অর্থাৎ এটা লিখব
7/22, 2 দিয়ে 11 2 22, এটা 2 দিয়ে 90, তাহলে পেলাম 7 নং 63/11। এখন 11 দিয়ে 630কে ভাগ করতে হবে, তাহলে এটা হলো 5 11 55, 5 আর 8 দিলে 13 হয়, 8 5 13, হাতে 1, সেখানে 0, 7 11 77। তাহলে এটা সমান 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি, অর্থাৎ 57 ডিগ্রির চেয়ে বেশি, এটা 58 ডিগ্রিও নয়, 57 ডিগ্রির চেয়ে বেশি এবং 58 ডিগ্রির চেয়ে কম। তাহলে এখানে কি পেলাম, এখানে এই যে 57 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা বলি এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। তাহলে কি হলো, তাহলে 1 রেডিয়ান কোণটি অ্যাকচুয়ালি একটা সূক্ষ্ম কোণকে বোঝায়। নেক্সট আছে x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস হবে কত। তাহলে একটা ধারের দৈর্ঘ্য x একক, তো যদি আমি এই ঘনকটাকে মাঝ বরাবর কেটে দিই, তাহলে সেটা কেমন দেখতে লাগবে সেটা প্রথমে আমাদের ভাবতে হবে। তাহলে এটা ঘনকের মাঝ বরাবর কেটেছি। এখন এই ঘনক থেকে যদি একটু গোলক তৈরি করা হয়, তাহলে সেই গোলকটা কি হবে, সেই গোলকটা কেমন দেখতে লাগবে সেটা এখানে দেখাচ্ছি। অর্থাৎ এরকম হবে। তো গোলকের যেটা ব্যাস, এটা হচ্ছে গোলকের ব্যাস, আর ঘনকের ক্ষেত্রে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য। তাহলে ঘনকের যেটা ধারের দৈর্ঘ্য হবে সেটা কিন্তু গোলকের ক্ষেত্রে ব্যাস হবে। তো এখানে আছে দেখো x একক ধার বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য ঘনকের। তাহলে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস কত হবে, গোলকের ব্যাস হবে এই x একক। তাহলে এটা হবে এই উত্তর হবে, এই উত্তরে এতে x একক আছে। 7x - 3, 10, x + 3 এবং x - 5 সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে মধ্যমা কত হবে। তাহলে যৌগিক গড় 15, তো এখান থেকে প্রথমে গড় হিসাবে আমরা এই x এর মানগুলো বের করব। তো x এর গড় বলতে 1 2 3 4 5, 5খানা সংখ্যা আছে, তাহলে সংখ্যাগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে দেব, আর সেটা সমান 15 হওয়ার কথা। তাহলে এখানে প্রশ্নানুসারে বলেই শুরু করব। প্রশ্নানুসারে এখানে সংখ্যাগুলো আছে দেখো, 7 + x - 3 + 10 + x + 3 + x - 5, একটা দুটো তিনটে চারটে 5টা সংখ্যা আছে, তাহলে তাকে ভাগ করলাম 5 দিয়ে, আর এটা সমান 15। তো এখানে 7 + x - 3 + 10 + x + 3 + x - 5/5 is equal to 15। তো x + x + x পেলাম 3x + 7 - 3, 7 থেকে 3 বিয়োগ করলে +4, +4 আর +10 +14 অর্থাৎ 14, +14 এবং +3 হয়ে গেল +17, +17 - 5 অর্থাৎ 17 থেকে 5 বিয়োগ করলে থাকছে 12, +12 দিলাম, আর 5 15 75, বজ্রগুণ করে একেবারে এখানে 75 লিখে দিলাম, বা পেলাম 3x is equal to 75, আর 12 সমানচিহ্নের ডান দিকে লিখলে 12 -12 হয়ে গেল, বা এখানে হচ্ছে 75 থেকে 12 বিয়োগ করতে হবে, এখানে পেলাম 3 আর এখানে পেলাম 6, তাহলে বা 3x, আচ্ছা এটা হলো 63, তো এখান থেকে পাই x সমান 63/3, কাটাকুটি করলে 21, তাহলে x এর মান 21 পেলাম। তাহলে সংখ্যাগুলো কী কী হবে, একটা x - 3 আছে, x - 3 যেটা হচ্ছে 21 - 3, তাহলে এটা হবে 18, x + 3 আছে,
21 প্লাস 3 এটা হবে 24, তারপরে x মাইনাস 5 আছে, x মাইনাস 5 অর্থাৎ 21 মাইনাস 5 আর এটা হলো 16। তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই সংখ্যাগুলোকে, তাহলে প্রদত্ত সংখ্যাগুলি কি হবে? প্রদত্ত সংখ্যাগুলি, আচ্ছা এখনও সংখ্যাগুলিকে সাজিয়ে যৌগিক গড় বের করতে হবে। তো প্রথম 7 x মাইনাস 3 10, তাহলে প্রথমে লিখব 7, তারপরে x মাইনাস 3, না এইভাবে না, 7 x মাইনাস 3 আছে, তাহলে এর জায়গাতে 18, তারপরে আছে 10 x প্লাস 3, 10 লিখলাম, আর x প্লাস 3 যেটা আছে এটা 24, তারপরে 24, আচ্ছা তারপরে x মাইনাস 5, x মাইনাস 5 এটা হলো 16। এটা যদি সাজানো হয় আমরা সংখ্যাগুলোকে এভাবে লিখতে পারি, সাজিয়ে লিখতে হবে 10, এই 7 10, তারপরটা 16, মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি 7 10 16 18 24। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? যৌগিক এই মধ্যমা বের করতে হবে। তাহলে মধ্যমা মানে যে সংখ্যাটা মাঝখানে আছে, মাঝখানে এদিক দিয়ে আসলেও 16, এদিক দিয়ে আসলেও 16, তাহলে মধ্যমা সমান 16। বা আমরা সূত্র দিয়েও মধ্যমা বের করতে পারি, যে এখানে 1 2 3 4 5 পাঁচখানা সংখ্যা আছে, n সমান 5, n প্লাস 1/2 সমান 3, তাহলে তৃতীয় পদ হচ্ছে মধ্যমা, তাহলে মধ্যমা হলো 16। দুই দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি আসল ও মূলধন, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে, আসল বা মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্র বৃদ্ধি বা সবৃদ্ধিমূলও বলা হয়, সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধিমূল। আচ্ছা এটা আছে, এর মান বের করতে হবে, a/2 সমান b/4 সমান c/3। 2 a/2 সমান b/4 সমান c/7 সমান k ধরলাম। তাই যদি হয় তাহলে a সমান 2k, b সমান 4k ও c সমান 7k। অতএব আমাকে বের করতে হবে a প্লাস b প্লাস c বাই c। এর মান 2k, তাহলে 2k বসালাম, b এর মান 4k বসালাম, c এর মান 7k বসালাম, বাই c এর মান 7k। 6 6 7 13, তাহলে 13k বাই 7k, কে কেটে দিলে আমরা পাই 13/7। অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে। তাহলে অর্ধবৃত্তের পরিধি আমরা জানি যে যদি পূর্ণবৃত্ত হতো এটা হচ্ছে অর্ধবৃত্ত, আর এটা পুরো দিয়ে দিলে এটা পূর্ণবৃত্ত। এই পূর্ণবৃত্তটা করে 360 ডিগ্রি কোণ, আর অর্ধবৃত্ত এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, অর্থাৎ সরল কোণ। তাহলে অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে, এটা সরল কোণ লিখতে পারি বা 180 ডিগ্রিও লিখতে পারি। 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা সরল কোণ উৎপন্ন করে। এরপরে tan থিটা মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/√3, তাহলে সেক থিটা এর মান বের করতে হবে। tan থিটা মাইনাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রিতে 1/√3 হয়, তাহলে 1/√3 জায়গাতে tan 30 ডিগ্রি লিখে দিলাম। এখন দুই দিক যদি তুলনা করি তাহলে থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 30 ডিগ্রি, থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 30 ডিগ্রি, বা এখান থেকে পাই থিটা সমান 30 ডিগ্রি, আর মাইনাস 15 ডিগ্রিকে সমান চিহ্ন ডান দিকে লিখলে এটা প্লাস 15 ডিগ্রি, অর্থাৎ এটা হলো 45 ডিগ্রি। অতএব আমাকে বের করতে হবে সেক 45 ডিগ্রি, তাহলে এটা হলো √2, সেক 45 ডিগ্রি মান √2।
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ 45 ডিগ্রি, তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত? তাহলে এটা হলো মোটামুটি একটা শঙ্কু। এই কোণটা শীর্ষ কোণ, এই টোটাল কোণটা 45 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষ কোণ 45 ডিগ্রি, তার উচ্চতা। আচ্ছা, অর্ধ শীর্ষ কোণ অর্থাৎ এই সাইডটা 45 ডিগ্রি আর এই সাইডটাও 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা আমরা আগের থেকে জানি যে এটা 90 ডিগ্রি, কারণ লম্বভাবে আছে। তাহলে এটাও এটা 45, এটা 90, এটা 45। তাহলে বাকি কোণটা এটাও 45 ডিগ্রি হবে, কেন কি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি। তাহলে এটা অ্যাকচুয়ালি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু 45 ডিগ্রি করে বেরিয়েছে, অর্থাৎ এই বাহু আর এই বাহু পরপর সমান। এটা হলো উচ্চতা আর এটা হলো ব্যাসার্ধ। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। এখানে দেখো, এখানে যদি এবিসি নাম দিই, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, দুটো কোণ দুটো সমান, কারণ এই বাহু দুটো সমান, কারণ এই কোণ দুটি 45 ডিগ্রি করে, তাই অতএব উচ্চতা সমান এখানে আর। তাহলে উচ্চতাকে আমরা আর বলতে পারি, এটাও আর। কিন্তু এখানে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত বের করতে হবে। তাহলে এসি সমান আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এবি মানে এইচ, বিসি মানে আর, এবং এইচ আর আর পরপর সমান। তাহলে আর এইচের জায়গাতে আর লিখতে পারি, আর আরের জায়গাতে আর লিখলাম। তাহলে এটা হলো 2r স্কোয়ার সমান আর রুট 2। অতএব উচ্চতা মানে এইচ আর তির্যক উচ্চতা মানে এল, যেটা কিনা এই তির্যক উচ্চতার এল দিয়ে লেখা হয়। তাহলে এইচ এর মান আর এবং তির্যক উচ্চতার মান আর রুট 2। তাহলে আর দিয়ে ভাগ করলে 1:√2। তাহলে এটা হলো 1:√2, 2/6। ওয়াই সমান 3x - 5 এবং এক্স এর সংখ্যাগুরু মান 15, তবে ওয়াই এর সংখ্যাগুরু মান কত? তো এখানে এক্স আর ওয়াই এর সংখ্যাগুরু মান এই সম্পর্ক দিয়ে লেখা আছে। তাহলে এক্সের জায়গাতে যদি 15 হয়, ওয়াইয়ের মান তখন বের করতে হবে। তাহলে ওয়াই সমান 3x - 5, এখন এক্সের মান 15 বলা আছে, তাহলে 3 × 15 - 5, 3 × 15 = 45 - 5, এটা হলো 40। তাহলে ওয়াইয়ের সংখ্যাগুরু মান এখানে হবে 40। তারপরে আছে সত্য বা মিথ্যা লেখো। কোনো ব্যবসায়ী রাম ও রহিমের মূলধনের অনুপাত 5:6। ওই ব্যবসায় 2200 টাকা লাভ হলে রহিমের লভ্যাংশ হবে 1200 টাকা। তো এখান থেকে আমরা রাম ও রহিমের মূলধনের অনুপাত দেওয়া আছে, লভ্যাংশের অনুপাত এটা হবে। তাহলে এই লভ্যাংশের অনুপাতে এর থেকে রহিম কত পাচ্ছে সেটা দেখে নেই। রাম ইস টু রহিম, এখানে দেওয়া আছে 5:6। রাম আর রহিমের দেওয়া আছে, এটা রামের জন্য, 6টা রহিমের জন্য। তাহলে এত টাকা থেকে রহিম পাবে বা রহিম পায় সমান 2200 টাকা ইন্টু এটা 6 রহিমের দিকে আছে, 5 আর 6 মিলে 11। তো এখানে 6 × 2 = 12, তাহলে এটা হলো 1200 টাকা। তাহলে এটা সত্য, কারণ প্রশ্নের মধ্যেও তাই বলা আছে।
3/2 এক্স সমানুপাতি ওয়াই এবং এক্স সমানুপাতি জেড হলে ওয়াই প্লাস জেড সমানুপাতি 1/x, এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তো এখানে দেওয়া আছে দেখো এক্স সমানুপাতি, তাহলে বলতে পারি বা এক্স সমান k1y, আর দেওয়া আছে এক্স সমানুপাতি জেড বা এক্স সমান k2z, তাহলে k1 ও k2 ভেদ ধ্রুবক। তো এখান থেকে আমরা লিখতে পারি যে y সমান x/k1, আর এখান থেকে লিখতে পারি z সমান x/k2। অতএব y প্লাস জেড সমান x/k1 প্লাস x/k2, x কমন নিলে 1/k1 প্লাস 1/k2, তাহলে অতএব পেলাম y প্লাস জেড সমান একটা ধ্রুবক সংখ্যা ইন্টু এক্স, ধ্রুবক ইন্টু এক্স। অতএব এখান থেকে বলা যায় y প্লাস জেড সমানুপাতি এক্স। তাহলে প্রশ্নের মধ্যে 1/x দেওয়া আছে, কিন্তু আমরা দেখছি এখানে সমানুপাতি এক্স হচ্ছে, তাহলে এটা মিথ্যা, মিথ্যা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান। এটাও চেক করে দেখতে হবে যে আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান কিনা। তো তার জন্য প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নিতে হবে। এটা একটা আয়তক্ষেত্র এ বি সি ডি, এটা একটা কর্ণ এসি, আর একটা কর্ণ হলো এই বিসি, দুটো কর্ণ। প্রথম আমরা এই ত্রিভুজটা নিয়ে দেখি। ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর কি হবে, এর এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব এসি স্কোয়ার সমান, আচ্ছা আমি এটা এখানে লিখি, ত্রিভুজ এবিসি এর এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর এই সাদা কালারের ত্রিভুজটা এসিডি, ত্রিভুজ এসিডি এর এসি স্কোয়ার সমান এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, যোগ করে ফেলি, যোগ করছি, তাহলে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, আচ্ছা তাহলে এসি এবং বিডি পরপর সমান, কারণ কি, কারণ কর্ণ দুটি পরপর সমান হয়, তাহলে একটা এসিকে এসি লিখলাম, আর একটা এসিকে কিন্তু আমরা এসির জায়গাতে বিডি লিখতে পারি, কারণ কর্ণ দুটি পরপর সমান তাই। তাহলে এই ডান দিকটা কি হবে, এবি আছে দেখো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, অর্থাৎ কি হলো, কর্ণ দুটির বর্গের যোগফল বাহুগুলির বর্গের যোগফলের সাথে সমান হচ্ছে। আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান, হ্যাঁ এটা সত্য। এরপরে 3/4 আছে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 69 ডিগ্রি, এর সরলতম মান 1। তিনের 4 সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 69 ডিগ্রি, এর সরলতম মান বের করতে হবে। তো 21 আর 69 একে অপরের পূরক কোণ, সেই জন্য কি করব, 69 ডিগ্রিকে 21-এ পরিণত করব বা 21 ডিগ্রিকে 69-এ পরিণত করব। তো আমি যেটা করি, আমি সবসময় বড় কোণটাকে ছোট কোণে রূপান্তরিত করি। তাহলে সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার, দেখো এই 69 এবং 21 যোগ করলে কত আসছে, 90 ডিগ্রি আসছে। তো এই 69-এর জায়গাতে আমরা 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি লিখতে পারি, তাহলে পেলাম সাইন স্কোয়ার 21 ডিগ্রি
প্লাস এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এটাও হবে সাইন স্কোয়ার 21 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার 21 ডিগ্রি। তো এটার মান সরলতম মান কিন্তু এক হচ্ছে না, তাহলে এটা লিখব মিথ্যা। তিনের 4 ও 3-এর 5 অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। জানি না, এটা আমরা সূত্রগুলো লিখলেই পরিষ্কারভাবে বলা যাবে। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা তাহলে প্রথমে আমরা এখানে অর্ধগোলক যদি একটা এঁকে নিই, খুব সহজে বোঝা যাবে। এটা অর্ধগোলক, এটা তার ভূমি, ভূমি হচ্ছে বৃত্তাকার, আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², বাট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। তাহলে অর্ধগোলকের ভূমির ক্ষেত্রফল, ভূমি দেখো বৃত্তাকার, এটা বৃত্তাকার, ভূমি হচ্ছে বৃত্তের মতো দেখতে, যার ব্যাসার্ধ এখান থেকে এ পর্যন্ত আর, তাহলে πr², আর বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr²। তাহলে এটা কি হলো, এটা 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল πr² ছিল, তো এখানে প্রশ্নের মধ্যে আছে কি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, হ্যাঁ এটাও সত্য। এরপরে 6, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, হ্যাঁ এটা সত্য। তারপরে 4 দাগে আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন হয় 26,620 টাকা, ওই ব্যক্তির মূল বেতন কত ছিল? তো এখানে আমরা যে সমহার বৃদ্ধির সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে পরপর যদি লিখে নিই অঙ্কটা আরও সোজা হবে। তো লিখব এখানে সমহার বৃদ্ধির সূত্রটা নিশ্চয়ই মনে আছে, এ সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে এ সমান দেওয়া আছে, দেখো এ সমান 26620 টাকা। তারপরে পি এর মান বের করতে হবে। তারপরে আর এর মান দেওয়া আছে 10%। তারপরে এন এর মান দেওয়া আছে 2 বছর, 3 বছর, তৃতীয় বছর বলা আছে। তাহলে আমরা জানি যে a is equal to p into 1+r/100 টু দি পাওয়ার n, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দিই। 26620 সমান পি এর মান জানি না, 1+r এর মান 10/100 এখানে হবে। আচ্ছা তাহলে এই পার্টটা একটু সরল করে লিখলে আমরা পাই এখানে 10 এখানে 1, তো পি ইন্টু 10 কে 10 আর 1 11, তাহলে 11/10 তার কিউব। তো তাহলে হলো পি ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। তাহলে এখান থেকে পি সমান পাই, পি সমান লিখবো তাহলে 26620, আর 11/10 তিনটে ডান দিক পি এর উল্টো দিকে যাবে, তাহলে সব 10/11 হয়ে যাবে। এটা হলো। তো এখন 11 দিয়ে 26620 কে ভাগ করি, তাহলে এটা পেলাম 242। তারপরে 242কে আবার 11 দিয়ে ভাগ করব,
তাহলে এখানে পেলাম 22 বা পি সমান 2 আছে এবং 3খানা 10 আছে, তাহলে 3খানা 10 গুণ করে 1000, তার সাথে 2 গুণ করলে বলছে এখানে একটা শূন্য ছিল 20, তাহলে এটা হবে 20,000। অতএব এখানে উত্তরটা লিখছি না, উত্তরটা তোমরা লিখবে। উত্তর লিখতে হবে যে ওই ব্যক্তির মূল বেতন কত ছিল, মূল বেতন ছিল এই 20,000 টাকা। 3-2 না, এটা 4-2। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদাসলের 2/5 হবে তা নির্ণয় করো। তাহলে সুদাসলের 2/5, তাহলে সুদাসল কত তো জানি না, সেটা এক্স ধরে নিই। মনে করি সুদ আসল সমান এক্স টাকা, সুদ আসল এক্স টাকা ধরে নিয়েছি। এখন এই পর্যন্ত থাক। এবার আই সমান PRT বাই 100, তাহলে এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান, এগুলো পরপর লিখে নেব। তাহলে এবার প্রথম থেকে পড়তে শুরু করে অঙ্কটা। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে সুদের হার বের করতে হবে কোনো টাকার 10 বছরের, তাহলে টি হচ্ছে 10 বছর, 10 বছরের সুদ আসলে এই 10 বছরের সুদ আসলে 2/5, তাহলে এই সুদ আসলে 2/5, অর্থাৎ 2/5 মানে এক্সের 2/5 মানে 2x/5 টাকা। আর আসলটা জানা নেই, এই সুদ আসল থেকে সুদটা বিয়োগ করলে আসল পাবো, তাহলে এক্স হচ্ছে সুদ আসল মিলে তার থেকে সুদের পরিমাণ 2x/5 বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কি পাবো, আমরা আসলের পরিমাণ পাবো। তো 5 5x থেকে 2x বিয়োগ, তাহলে 3x/5 টাকা। তো এখান থেকে বের করতে হবে সুদের হার, তাহলে লিখি আমরা জানি যে আই সমান PRT বাই 100 বা PRT সমান 100I বা আমাকে বের করতে হবে আর এর মান, আর সমান 100I বাই PT সমান 100 দিলাম ইন্টু আই এর মান 2x/5, এখানে 2x/5 দিলাম, পি এর মান 3x/5, এখানে 3x/5 দিলাম ইন্টু টি এর মান 10। তো একটু সরল করে লিখলে পাই 100 ইন্টু এটা 2x/5 আছে, তাহলে 2xটা উপরে 5 নিচে, এখানে 3x/5 ছিল, এই 5টা উপরে হবে আর এই 5টা নিচে হবে, এই 3xটা নিচে আসছে, এই 10টা নিচে। তো 5 কেটে দিলাম, x কেটে দিলাম, 10 10 100, 10 নিচে আছে 3, উপরে আছে 10 2 20, তাহলে 20/3 এটা সুদের হার। তাহলে 3 দিয়ে 20কে ভাগ করব, 3 6 আচ্ছা 3 6 18 সমান 6 পূর্ণ 2/3, এটা হচ্ছে সুদের হার 6 পূর্ণ 2/3%। তারপরে আছে 7x² - 66x + 27 সমান 0, সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? তাহলে সমীকরণটা আছে 7x² - 66x + 27 = 0। তাহলে দেখো এখানে এ সমান মানে এর জায়গাতে আছে 7, বি সমান -66 আর সি সমান এই যে 27। আচ্ছা, বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত, তাহলে আমাকে বের করতে হবে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা = আলফা বিটা, এটা বের করতে হবে। তো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা যেটা সূত্র হচ্ছে -b/a
আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। তো এখানে মাইনাসটা দিলাম, বি এর মান -66 বাই এ এর মান 7 ইজ টু সি বাই এ, সি এর মান 27 আর এ এর মান 7 বসিয়ে দিলাম। তো এটা পাচ্ছি মাইনাস মাসি প্লাস 66/7 ইজ টু 27/7। তাহলে নিচে 7 আছে, 7কে রিমুভ করতে গেলে আমি এদিকে 7 দিয়ে গুণ করলাম, ডান দিকটাকেও 7 দিয়ে গুণ করলাম, তাহলে 7টা রিমুভ হবে, সমান 66:27। এখন 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 3/66, 3 নং 27, তাহলে এটা উত্তর হবে 22:9। নেক্সট আছে এক্স সমান এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর মান বের করতে হবে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার এর মান বের করব, স্কোয়ার, তাহলে উপর নিচে বর্গ করে দিতে হবে, 5 + 1/2। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে 2 দুগুণ 4। এখানে বি এর জায়গাতে একগুলো আছে 1, আর এর জায়গাতে √5 আছে, সমান পেলাম √5² অর্থাৎ 5 প্লাস 2 1 2 অর্থাৎ এটা হলো 2√5 প্লাস 1 1 1 বাই 4 সমান 5 আর 1 6 প্লাস 2√5 বাই 4, এটা এলো। অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান এক্স স্কোয়ারের মান এটা বসিয়ে দেব, এটা এক্স স্কোয়ারের মান বসালাম, মাইনাস এক্স, এক্সের মান √5 + 1/2 মাইনাস 1, 1 2 এবং 4 লসাগু, 4 দিয়ে 4কে ভাগলে 1 পাই, 1 দিয়ে 6 + 2√5কে গুণ, তাহলে 6 + 2√5 পাবো, মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে √5 + 1কে গুণ, তো 2√5 মাইনাস এ প্লাস এ মাইনাস 2, তারপরে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, এখানে 4 1 4, 2√5 কেটে দিলাম, 6 থেকে আচ্ছা এটা 0 হচ্ছে বাই 4, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 0 দেখাতে বলা ছিল, লিখব প্রমাণিত। দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে এভাবে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর সমান্তরাল জ্যা দুটি সমান্তরাল জ্যা প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যেহেতু একই, সেহেতু বৃত্তের কেন্দ্রের দুই দিকে আছে, সেই জন্য তাদের দৈর্ঘ্য সমান, কারণ একদিকে আঁকলে দৈর্ঘ্য সমান হবে না। আবার সমান্তরাল বলা আছে, তাহলে এভাবে আঁকতে হবে। তাহলে দুটি সমান্তরাল জ্যার প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, এবি সিডি প্রত্যেকটা 16 সেন্টিমিটার করে লম্বা। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত এটা 10 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে প্রথমে এই দূরত্বটা বের করে নিই। এই দূরত্ব যত হবে এই দূরত্ব ঠিক তত হবে, কারণ আমরা জানি যে সমান দৈর্ঘ্যের জ্যাগুলো বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে থাকে, অর্থাৎ ওপি যত, এখান থেকে ওকিউ যদি আমরা একটা টানি, ওকিউ ঠিক তত। তাহলে প্রথম কাজ হবে আমাকে ওপি বের করে নেওয়া এই ত্রিভুজটা থেকে। তার জন্য
ওবি 10 সেন্টিমিটার বলা আছে, এটা 16 সেন্টিমিটার, তাহলে এতটুকু অর্থাৎ বিপি এটা হচ্ছে 16 হাফ অর্থাৎ 8 সেন্টিমিটার। তো ও বিপি একটা সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ যার ওবি সমান ব্যাসার্ধ অর্থাৎ 10 সেন্টিমিটার বলা আছে, বিপি সমান 16 হাফ সমান 8 সেন্টিমিটার বলা আছে, আর ওপি এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাস এর সূত্র থেকে পাই ওবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তো ওবি এর মান 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে লিখব 10 স্কোয়ার সমান ওপি এর মান বের করতে হবে প্লাস বিপি এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, 10 10 কে 100 সমান ওপি স্কোয়ার প্লাস 8 8 64 বা ওপি স্কোয়ার সমান 100 মাইনাস 64, তাহলে হলো 36 সমান 6 স্কোয়ার। তাহলে ওপি সমান 6, তাহলে ওকিউ সমানও 6 হবে, ওকিউ সমান ওপি সমান 6 সমান ওকিউ। অতএব যে দুটির মধ্যে দূরত্ব 6 প্লাস 6 সেমি সমান 12 সেমি। ছয় দেখা যাচ্ছে এবিসিডি চতুর্ভুজের কোণে কোণ বি কোণ সি কোণ ডি এর অনুপাত 1:4:5:2। তাহলে এবিসিডি কি বৃত্তস্থ চতুর্ভুজ? উত্তরের সপক্ষে দুটি যুক্তি দাও, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে দেখব যে এবিসিডি মানগুলো বের করার পরে যে মানগুলো পাচ্ছি তার মধ্যে বিপরীত কোণগুলো পরপর সম্পূরক কিনা, অর্থাৎ এ কোণ এবং সি কোণ যদি সম্পূরক হয় অর্থাৎ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে এবং বি কোণ ডি কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে বলবো বিপরীত কোণগুলি পরপর সম্পূরক, তাহলে এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ। তার আগে কোণগুলির মান বের করে নিতে হবে। তাহলে কোণ এ প্লাস কোণ বি, আচ্ছা কোণে ধরি অনুপাত আছে 1:4:5:2। কোণ এ সমান 1 অর্থাৎ এক্স ডিগ্রি, কোণ বি সমান 4x ডিগ্রি, কোণ সি সমান 5x ডিগ্রি, আর কোণ ডি সমান 2x ডিগ্রি। তাহলে এই কোণগুলো ধরে নিলাম। তাহলে অতএব এক্স প্লাস 4x প্লাস 5x প্লাস 2x সমান 360 ডিগ্রি বা 5 10 আর 2 12, 12x ডিগ্রি সমান 360 ডিগ্রি। এখান থেকে পাই x ডিগ্রি সমান 360 ডিগ্রি বাই 12, 3 12 36 অর্থাৎ পেলাম 30 ডিগ্রি। তো কোণ এ বি সি ডি প্রত্যেকটার মান বের করতে হবে। কোণ এ সমান x ডিগ্রি ছিল, তাহলে 30 ডিগ্রি। কোণ বি 4x ডিগ্রি ছিল, 4 × 30 ডিগ্রি সমান 120 ডিগ্রি। কোণ সি সমান 5x ডিগ্রি ছিল, 5 × 30 ডিগ্রি সমান 150 ডিগ্রি। ও কোণ ডি এটা ছিল 2x অর্থাৎ 2 × 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ এ প্লাস কোণ সি, বিপরীত কোণগুলো যোগ করছি। কোণ এর মান 30 ডিগ্রি আর কোণ সি এর মান 150 ডিগ্রি, তাহলে এটা হলো 180 ডিগ্রি। তাহলে সম্পূরক হয়ে গেল। কিন্তু বি আর ডি মিলে কত আসছে দেখি, বি 120 ডিগ্রি এবং ডি 60 ডিগ্রি। তাহলে কি, তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। চতুর্ভুজ এ বি সি ডি এর বিপরীত কোণগুলি
সম্পূরক, সুতরাং এটি বৃত্তস্থ চতুর্ভুজ। নেক্সট আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে। এসিবি 36 ডিগ্রি হলে কোণ ও এ বি এর মান কত? তাহলে এখানে বলা আছে অকেন্দ্রীয় বৃত্তে এবি একটি জ্যা, এটা অকেন্দ্রীয় বৃত্ত, আর এটা হচ্ছে এটা এবি একটি জ্যা। এরপর বলা আছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ও একে, এটা স্পর্শক আঁকছি, যেটা বর্ধিত ও একে আচ্ছা, তাহলে বর্ধিত ও এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়, এটা সি বিন্দু। এসিবি 36 ডিগ্রি, এ সিবি এই কোণটা 36 ডিগ্রি বলা আছে, তাহলে কোণ ও এ বি এর মান কত? ও এ বি এই কোণটার মান বের করতে হবে। অভিযুক্ত করে দিলাম, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 36 ডিগ্রি, তাহলে এই কোণটা পাবো। ত্রিভুজ ও সিবি, ত্রিভুজ ও সিবি এর কোণ ও সিবি সমান 36 ডিগ্রি, কোণ এটা এর নাম সিবিও, এটা 90 ডিগ্রি, কারণ স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে যাব, এই কোণের নাম কোণ বিওসি। 180 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করব, তার থেকে এই 36 ডিগ্রি বিয়োগ করব, সমান 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। 90 থেকে 30 বিয়োগ করলে পাই 60, 60 থেকে 6 বিয়োগ করলে পাই 54 ডিগ্রি, এই কোণটা 54 ডিগ্রি পেয়েছি। তাহলে এই ত্রিভুজ, এটা বহিস্থ কোণ এবিও ত্রিভুজের, এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান হয়। তাহলে ত্রিভুজ ওবিএ এর বহিস্থ কোণ বি ও সি, এটা সমান 90 ডিগ্রি, না এটা সমান 54 ডিগ্রি। তাহলে অতএব এটার মান বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান হয়, অর্থাৎ ও এ বি ও বি এ, কোণ ও এ বি প্লাস কোণ ও বি এর যোগফলের সমান এই 54 ডিগ্রিটা। আবার ও এ আর ও বি সমান, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, ও এ সমান ও বি, তাহলে এই কোণ দুটো পরপর সমান হবে, এই কোণ দুটো পরপর সমান হবে, যেহেতু ও এ আর ও বি সমান, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান 54 ডিগ্রির হাফ করে প্রত্যেকটা, অর্থাৎ একটা একটা 27 ডিগ্রি করে। তাহলে কোণ ও এ বি এর মান 27 ডিগ্রি। 2 sin θ cos θ সমান 1 sin θ মাইনাস cos θ এর মান কত? টু সাইন থিটা cos θ এটা সমান 1 বলা আছে, তাহলে উভয় দিকে আর 1 করে যোগ করব, 1 প্লাস 2 sin θ cos θ সমান 1 প্লাস 1, দুই দিকে 1 যোগ করলাম। তো আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান 1 হয়। আচ্ছা, আর একখানা কাজ আছে এখানে, আরেকটা কাজ বলতে এর আগে মাইনাস দিলে এদিকে একটা মাইনাস দিয়ে দেব, তো
মাইনাস দেওয়ার পরে এই মাইনাস দিলে এরকম হতো, তারপরে 1 যোগ করলাম, তাহলে 1 মাইনাস এটা। আচ্ছা আমি প্রথম থেকে করি, এটা উভয় দিকে মাইনাস দিয়ে দিলাম, তাহলে এবার -2 সাইন থিটা কস থিটা এর সাথে 1 যোগ করলাম, আর ডান দিকে -1 আছে তার সাথে 1 যোগ করলাম, তাহলে পাই 1-এর জায়গাতে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা -2 সাইন থিটা কস থিটা সমান -1 + 1 অর্থাৎ 0 এটা। তাহলে এই দিকটা আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা -2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা এই সমান 0। তাহলে সাইন স্কয়ার থিটাকে সাইন থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, কস স্কয়ার থিটাকে কস থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এটা যেন সেই a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের আকারেই আছে। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার সমান 0, অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। তারপরে আছে ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উঠতে দেখল, তার থেকে ঘুড়ির দূরত্ব কত? তো এটা মনে করলাম মাটি, এখান থেকে ইন্দ্রজিৎ দেখছে, এখন ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে, এটা উচ্চতা, এখান থেকে এই কোণটা 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণে উঠতে দেখলো ঘুড়ি, তাহলে তার থেকে ঘুড়ির দূরত্ব কত, অর্থাৎ এই সি বিন্দু থেকে এই বিন্দুর এই দূরত্বটা বের করতে হবে। তো এখানে 120 মিটার উচ্চতায় এবি সমান দেওয়া আছে 120 মিটার, এবি সমান 120 মিটার দেওয়া আছে, কোণ এসিবি এটা 60 ডিগ্রি, আমাকে বের করতে হবে এসি এর মান বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে যেটা বের করতে হবে এই দুইয়ের অনুপাত করলেই আমরা সাইন কস ট্যান সেক কোসেক কট এর মধ্যে যে কোনো একটা কিছু পাবো। তো এসি আছে আর এবি আছে, এসি আর এবি, তাহলে লম্ব বাই এটা অতিভুজ, এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এখানে থিটার জায়গাতে 60 ডিগ্রি আছে, তাহলে সাইন 60 ডিগ্রি, বা এবি এর মান 120 মিটার আছে, এবির জায়গাতে 120 মিটার বসিয়ে দিলাম, বাই এসি সমান সাইন 60 ডিগ্রির মান √3/2, বা এসি √3 সমান √2 ইন্টু 120 মিটার, এখান থেকে পাই অতএব এসি সমান না এখানে রুট ছিল না, এসি সমান 120 × 240 মিটার, আর নিচে হবে √3। করণী নিরসন করার জন্য ওপর নিচে √3 দিয়ে গুণ করতে পারি আমরা, গুণ করলে ওপরে হয়ে যাবে 240 √3 মিটার, আর নিচে হবে √3 গুণ করলে 3 3 8 24, অর্থাৎ এটা 80 সমান 80 √3 মিটার। তাহলে কি হলো, এখানে প্রশ্ন ছিল কি যে তার থেকে ঘুড়ির দূরত্ব কত, তার থেকে ঘুড়ির দূরত্ব 80 √3 মিটার, তাহলে এটা উত্তর। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে সেটা ধরে নেব, মনে করি লম্ববৃত্তাকার চোঙ দুটির
ব্যাসার্ধ যথাক্রমে, এখানে আছে 2:3 অর্থাৎ 2r একক ও 3r একক ও উচ্চতা যথাক্রমে 5h একক ও 3h একক। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2πr/h। তাহলে প্রথম 2πr/h is to 2πr/h। তাহলে প্রথমটার ব্যাসার্ধ 2r, উচ্চতা 5h, তাহলে 2r এবং 5h বসালাম। তারপরটার ব্যাসার্ধ 3r আর উচ্চতা 3h, তাহলে 2π দিয়ে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, ভাগ পরে করছি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20πr/h is to, এখানে 3 3 9, 9 দুগুণে 18, 18πr/h, তাহলে সমান 20:18 সমান 10:9। তাহলে অনুপাত হচ্ছে 10:9। একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ শতকরা বৃদ্ধি পাবে কত? তো বক্ষতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 125%। তো এখানে আগেকার ব্যাসার্ধ x এবং পরেকার ব্যাসার্ধ যদি y ধরে নিই তাহলে অঙ্কটা সহজ হবে। মনে করি আগের ব্যাসার্ধ x ও পরের ব্যাসার্ধ y একক। অতএব আগের ও পরের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 4πr², 4π, এটা বর্গ একক। আচ্ছা, তাহলে এখানে বলা আছে দেখো যে 120% বৃদ্ধি পেয়েছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 120% বৃদ্ধি পেয়েছে। তো প্রশ্নানুসারে তাহলে আগের বক্রতলের ক্ষেত্রফল যদি 100 হতো, পরে হয়েছে 125% বেড়েছে, মানে এটা 125। এটা আগের বক্রতলের ক্ষেত্রফল, এটা পরের বক্রতলের ক্ষেত্রফল। 125% বৃদ্ধি মানে আগে যদি 100 হতো, এখন 125 বেড়েছে, অর্থাৎ 100 প্লাস 125। তো 4π কেটে দিলাম, x²/y² সমান এখানে 100/100, 225। তো 100/15 তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে উভয় দিকে বর্গমূল করলে আমরা পাই x/y সমান 10/15। এখান থেকে y সমান লিখব, তাহলে 10y সমান 15x, এখান থেকে পাই y সমান 15x/10, তাহলে পাচ্ছি y সমান 15x/10। এটা আবার লিখে নিলাম। তো এখন আমি কায়দা করে নিচে 100 আনবো, তাহলে উপর নিচে 10 দিয়ে গুণ করলাম, তাহলে পেলাম 150x/100। তো এটা আমি এভাবে লিখতে পারি যে 100x + 50x/100, তাহলে
100x/100 প্লাস 50x/100, 100 কেটে দিলাম, তাহলে সমান x প্লাস x ইন্টু 50/100। তাহলে কি হলো, এক্সের থেকে বেড়েছে এক্সের 50%, অতএব ওয়াই সমান এক্স এর 50% বৃদ্ধি। তাহলে কি হলো, ওয়াই ছিল পরের ব্যাসার্ধ, যেটা কিনা এক্স 50% বৃদ্ধি পেলে যত হয় তার সাথে সমান। তাহলে এখানে উত্তর হবে 50% বৃদ্ধি পেয়েছে। স্কুলের ক্লাস 10 এর 100 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা থেকে মধ্যমা নির্ণয় করো। এখানে পরিসংখ্যা দেওয়া আছে, এর থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে লিখব প্রদত্ত ছক থেকে পাই শ্রেণী বা এটা ওজন, আর এখানে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে পরিসংখ্যা আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো প্রথমে শ্রেণীগুলো আছে 44, 45, 46, 47, 48, 49। এবার পরিসংখ্যা, এখানে 12, এখানে 15, এখানে 23, 20, 15 আর 15। 12 আর 44 গুণ করে এখানে লিখব 4 12 48, 4 12 48 এর সাথে 4, 4 12 48, 49, 55, 52। তারপরে 15 আর 45 গুণ করতে হবে, 5 15 75 এর 5 হাতে 7, 4 15 60, 60 এবং হাতে 7 ছিল, তাহলে 67। এখানে 23 দিয়ে 46কে গুণ করতে হবে। আচ্ছা না, এটা আমি ভুল করছি। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ পরিসংখ্যা প্রথম 12 আছে, 12 লিখলাম। তারপরটা লিখব 12-র সাথে 15 যোগ করে, 12 আর 15 মিলে হলো 27, 27 লিখব। 27 এবং 23, তাহলে এটা হলো 50, 50 এবং 20 এটা হলো 70, 70 এবং 15 এটা হলো 85, 85 এবং 15 এটা হলো 100। তাহলে কি পেলাম, তাহলে পেলাম n সমান 100। তো এটা জোড় সংখ্যা, তাহলে n/2 সমান, n সমান 100 হয়েছে, তাহলে n/2 সমান হবে 100/2 সমান 50। তাহলে 50তম এখানে আছে 46, 50তম পর্যবেক্ষণ সমান 46, আর 51তম, 50-এর পরে 51, তাহলে এখানে 50 থেকে 70 সবই হচ্ছে 50 46 ছিল, 50 থেকে 70 হবে 47। অতএব মধ্যমা সমান 46 প্লাস 47/2 সমান 46.5। আর এখানে যেহেতু ওজন ছিল কিগ্রা,
তাহলে অতএব মধ্যমা সমান 46.5 কিগ্রা। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।